জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লি থেকে ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। তারেক রহমানকে সরাসরি হুঁশিয়ারি ভারতের, ২৪ ঘণ্টার আল্টিমেটাম, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল হাসনাত সার্জিস, বললেন রাশেদ খান, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে মিথ্যা আশ্বাস দেন রাষ্ট্রপতি, ৪ অগস্ট রাতেই চূড়ান্ত হয় ভাগ্য, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা বৈধ সরকার, বিএনপি সরকার অবৈধ, বললেন ওবায়দুল কাদের, থাকছে প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিল্লি থেকে ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন শেখ হাসিনা, নতুন বিতর্ক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে একটি কথিত ভিডিও বার্তাকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী শেখ হাসিনা নাকি নয়াদিল্লি থেকে দেওয়া এক ভিডিও বার্তায় দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। তবে এই ভিডিওর সত্যতা এবং বক্তব্যের প্রেক্ষাপট নিয়ে এখনও স্পষ্ট কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন এটি বিকৃত বা বিভ্রান্তিকর প্রচারণার অংশ হতে পারে। ফলে পুরো বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও বিতর্ক। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ভিডিও বার্তায় শেখ হাসিনা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের দুর্ভোগ এবং রাজনৈতিক বিভাজনের প্রসঙ্গ তুলে আবেগঘন বক্তব্য দেন। সেখানে তিনি নাকি অতীতের কিছু সিদ্ধান্ত বা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বলেও দাবি করা হচ্ছে। তবে এসব বক্তব্যের কোনো যাচাইযোগ্য পূর্ণাঙ্গ ভিডিও বা সরকারি সূত্র এখনও সামনে আসেনি। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির কয়েকজন নেতা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিও সম্পাদিত বা আংশিক হতে পারে। তারা জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দলটির ঘনিষ্ঠ মহলের দাবি, শেখ হাসিনার বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তাদের মতে, রাজনৈতিক প্রতিপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে তারা এটাও বলছেন, শেখ হাসিনা সবসময় দেশের জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতারা দাবি করছেন, যদি সত্যি এমন বার্তা দেওয়া হয়ে থাকে তবে তা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা ও জন অসন্তোষের প্রেক্ষাপটে এ ধরনের বার্তা বিশেষ তাৎপর্য বহন করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময় ভিডিও বার্তা রাজনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে, বিশেষ করে বিদেশে অবস্থানরত বা সরাসরি জনসম্মুখে না থাকা নেতাদের জন্য এটি রাজনৈতিক যোগাযোগের বড় মাধ্যম। তবে একই সঙ্গে প্রযুক্তির অপব্যবহারও বাড়ছে, যার ফলে সম্পাদিত ভিডিও, কৃত্রিম ভয়েস বা বিভ্রান্তিকর ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শেখ হাসিনার মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে ঘিরে যে কোনো ভিডিও বা বক্তব্য স্বাভাবিকভাবেই বড় আলোচনার জন্ম দেবে, কারণ বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার প্রতিটি বক্তব্য রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ ভিডিওটিকে সত্য বলে ধরে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন, আবার অনেকে যাচাই ছাড়া এমন তথ্য বিশ্বাস না করার আহ্বান জানাচ্ছেন। ফলে পুরো পরিস্থিতি অনেকটাই তথ্য বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তথ্য প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমানে ডিপফেক প্রযুক্তি ও ভিডিও সম্পাদনার মাধ্যমে খুব সহজেই বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করা সম্ভব। তাই কোনো ভিডিও ভাইরাল হলেই সেটিকে সত্য ধরে নেওয়া ঝুঁকিপূর্ণ। তারা বলছেন, নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ও আনুষ্ঠানিক সূত্র ছাড়া এ ধরনের ভিডিওর সত্যতা নিশ্চিত করা কঠিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব পর্যবেক্ষণে রাখা হচ্ছে। প্রয়োজন হলে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে ভিডিওর সত্যতা যাচাই করা হতে পারে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিশেষ করে বড় রাজনৈতিক নেতাদের বক্তব্য ও রাজনৈতিক বার্তা আঞ্চলিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। তবে এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক সূত্র থেকেও ভিডিওটির সত্যতা নিয়ে মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এই ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তথ্য যাচাই কতটা গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া যে কোনো তথ্য রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে যদি সেটি যাচাই ছাড়া গ্রহণ করা হয়। সব মিলিয়ে দিল্লি থেকে ভিডিও বার্তায় শেখ হাসিনার ক্ষমা চাওয়ার যে দাবি সামনে এসেছে তা এখনও নিশ্চিতভাবে প্রমাণিত নয়। তবে বিষয়টি যে রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্ক, কৌতূহল এবং উত্তেজনা তৈরি করেছে তা স্পষ্ট। আগামী দিনে আনুষ্ঠানিক বক্তব্য, প্রযুক্তিগত যাচাই এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে এই আলোচনার প্রকৃত দিক কোন দিকে যায়। তারেক রহমানকে সরাসরি হুঁশিয়ারি, ভারতের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘিরে জল্পনা। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে একটি কথিত ২৪ ঘণ্টার আল্টিমেটামকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে তারেক রহমানকে নাকি ভারতের পক্ষ থেকে সরাসরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র পাওয়া যায়নি। বিভিন্ন গুঞ্জনে বলা হচ্ছে আঞ্চলিক রাজনীতি ও সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে এই কথিত বার্তা এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক কূটনীতিতে এ ধরনের প্রকাশ্য আল্টিমেটাম অত্যন্ত বিরল এবং সাধারণত সরকারিভাবে নিশ্চিত না হলে এমন দাবিকে সতর্কতার সঙ্গে দেখা উচিত। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর নেতারা এ ধরনের খবরকে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা বলে উল্লেখ করেছেন। তাদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়ানো হচ্ছে। দলটির কয়েকজন নেতা বলেন যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। এদিকে ভারতের পক্ষ থেকেও এখনও পর্যন্ত তারেক রহমানকে ঘিরে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে ভারত সাধারণত প্রতিবেশী দেশের রাজনৈতিক নেতাদের বিষয়ে প্রকাশ্যে কঠোর ভাষায় মন্তব্য করা এড়িয়ে চলে। ফলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সংক্রান্ত খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার কারণে অনেক সময় গুজবও ব্রেকিং নিউজ হিসেবে ছড়িয়ে যায়। বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং বড় রাজনৈতিক নেতাদের নাম জড়িত থাকলে এসব খবর দ্রুত ভাইরাল হয়। বিশ্লেষকদের একাংশ মনে করছেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে কোনো গুজব বা ভুল তথ্য দুই দেশের জনগণের মধ্যেও বিভ্রান্তি তৈরি করতে পারে। তারা দায়িত্বশীল তথ্য প্রচারের ওপর গুরুত্ব দিয়েছেন। সব মিলিয়ে তারেক রহমানকে ভারতের পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার যে দাবি ছড়িয়েছে তা এখনও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি। তবে এই গুজব রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল ও বিতর্ক তৈরি করেছে। এখন দেখার বিষয় এ বিষয়ে ভবিষ্যতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্পষ্ট তথ্য সামনে আসে কিনা। আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল হাসনাত ও সার্জিস, বললেন রাশেদ খান। হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। রাশেদ খান বলেন, হাসনাত ও সার্জিস কিন্তু সবসময় চেয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক। তারা কোটা সংস্কার আন্দোলন সফল হোক সেটা চেয়েছিল, কিন্তু গণ অভ্যুত্থান হোক সেটা চায়নি। এর প্রমাণ ১৯ জুলাই। সেই সময় তারা তো মন্ত্রীদের সঙ্গে সংলাপ করে আসলো। এরপরে আরও অনেক ঘটনা ঘটেছে। সেই হাসনাত আবদুল্লাহ পরবর্তী সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করল। তিনি বলেন, বিষয়টা এরকম হল, জুলাই গণ অভ্যুত্থানে দুর্বলতা থাকার কারণে ওই দুর্বলতা ঢাকার জন্য পরবর্তী সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন। রাশেদ খান বলেন, হাসনাত আবদুল্লাহ এমন একজন ব্যক্তি যিনি জুলাই গণ অভ্যুত্থানে কী ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছেন সে বিষয়ে আসিফ মাহমুদের বইয়ে উল্লেখ করা আছে।
তিনি বলেন, আসিফ মাহমুদের বইটি যদি আপনি পড়েন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে হাসনাত এবং সার্জিস আলম তারা দুইজন সেনাবাহিনীর গাড়িতে চড়ে তারা বঙ্গভবনে যাচ্ছিলেন। সে সময় আমরা তাদেরকে বলি, তোমরা যদি গাড়ি থেকে নেমে আমাদের কাছে না আসো তাহলে তোমাদেরকে জাতীয় বেইমান আখ্যায়িত করা হবে। রাশিদ খান বলেন, ভেতরের আলোচনা তো আসলে প্রকাশ্যে আনা ঠিক না, তারপরও বলি এনসিপির মধ্যে তাদের নিয়ে নানান ধরনের গুঞ্জন ছিল, এখন যদিও রাজনীতি করার স্বার্থে সেগুলো নেই। শেখ হাসিনাকে মিথ্যা আশ্বাস দেন রাষ্ট্রপতি, ৪ আগস্ট রাতেই চূড়ান্ত হয় ভাগ্য। নতুন রাজনৈতিক গুঞ্জন বাংলাদেশে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে একটি বিতর্কিত দাবি। বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে যে শেখ হাসিনাকে নাকি রাষ্ট্রপতির পক্ষ থেকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল এবং ৪ আগস্ট রাতেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে এসব দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা যাচাইযোগ্য তথ্য সামনে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া আলোচনায় বলা হচ্ছে যে ওই সময় রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল এবং উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক ও যোগাযোগ চলছিল। কিছু সূত্র দাবি করছে শেখ হাসিনাকে পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করা হলেও পরবর্তী ঘটনা প্রবাহ ভিন্ন দিকে মোড় নেয়। তবে এই দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এ ধরনের প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে উল্লেখ করেছেন। তাদের মতে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে সন্দেহ সৃষ্টি করতেই এসব গল্প ছড়ানো হচ্ছে। তারা জনগণকে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে সংকটময় সময়কে ঘিরে নানা ধরনের গোপন বৈঠক, সমঝোতা ও অন্দরমহলের গল্প নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে নির্ভরযোগ্য নথি বা প্রত্যক্ষ প্রমাণ ছাড়া এ ধরনের দাবিকে নিশ্চিত তথ্য হিসেবে দেখা উচিত নয়। বিশ্লেষকদের একাংশ মনে করছেন ৪ আগস্টের মতো নির্দিষ্ট তারিখকে ঘিরে যে নাটকীয় বর্ণনা দেওয়া হচ্ছে তা মূলত রাজনৈতিক কৌতূহল বাড়ানোর অংশও হতে পারে। কারণ রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে মানুষ সাধারণত পর্দার আড়ালের ঘটনাগুলো জানতে আগ্রহী থাকে। এদিকে রাষ্ট্রপতির দপ্তরের পক্ষ থেকেও এ ধরনের অভিযোগ বা আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি এখনও গুঞ্জন ও রাজনৈতিক ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। পর্যবেক্ষকদের মতে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক তথ্য প্রচারের বড় মাধ্যম হয়ে উঠেছে। তবে একই সঙ্গে যাচাইহীন তথ্য ও গুজবও দ্রুত ছড়িয়ে পড়ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। সব মিলিয়ে শেখ হাসিনাকে মিথ্যা আশ্বাস দেওয়া এবং ৪ আগস্ট রাতে তার রাজনৈতিক ভাগ্য চূড়ান্ত হওয়ার যে দাবি সামনে এসেছে তা এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। তবে বিষয়টি যে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও কৌতূহল তৈরি করেছে তা স্পষ্ট। আগামী দিনে নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য সামনে এলে পরিস্থিতি আরও পরিষ্কার হতে পারে। শেখ হাসিনার সরকারি বৈধ, বিএনপি অবৈধভাবে ক্ষমতায় চায়, ওবায়দুল কাদের। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আবারও কড়া বক্তব্য দিলেন ওবায়দুল কাদের। তিনি দাবি করেছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই সাংবিধানিক ও বৈধ সরকার, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে। রাজধানীতে এক দলীয় সভায় বক্তব্য দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন, অবকাঠামো ও অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়েছে, তাই জনগণের সমর্থন আওয়ামী লীগের পক্ষেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির বদলে বিভিন্ন সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তার ভাষায়, জনগণের ভোটে নয়, চাপ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বিএনপি। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার কথা
কথা বলেন। অন্যদিকে বিএনপির নেতারা ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তাদের দাবি, জনগণের মতামত ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না করেই সরকার বৈধতার দাবি করছে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধীদের দমন এবং প্রশাসনিক প্রভাব ব্যবহার করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে বৈধতা ও গণতন্ত্রের প্রশ্ন দীর্ঘদিন ধরেই বিতর্কের বিষয়। ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ই নিজেদের অবস্থানকে বৈধ ও গণতান্ত্রিক হিসাবে তুলে ধরে থাকে। ফলে এ ধরনের বক্তব্য নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করলেও তা দেশের রাজনৈতিক বাস্তবতারই অংশ। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও পারস্পরিক সহনশীলতা জরুরি। শুধুমাত্র পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক সংকট আরও গভীর করতে পারে বলে তারা সতর্ক করছেন। এদিকে সাধারণ মানুষের মধ্যেও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা চান, রাজনৈতিক দলগুলো সংঘাতের পথ এড়িয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মতপার্থক্যের সমাধান করুক। সব মিলিয়ে ওবায়দুল কাদেরের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। এটি একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে, অন্যদিকে বিরোধী দলের সঙ্গে চলমান দ্বন্দ্বকেও আরও সামনে নিয়ে এসেছে। আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও বক্তব্য পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার ৮ মে রাজ্য ভারতীয় জনতা পার্টির বিধায়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক শেষে অমিত শাহ শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গেছে, এ পদে একাধিক প্রস্তাব এলেও সব প্রস্তাবেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। বৈঠক শেষে সাংবাদিকদের অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,০০০-এর বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি নন্দীগ্রাম আসনেও জয় পান তিনি। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আলোচনায় আসেন শুভেন্দু অধিকারী। এবার মমতার রাজনৈতিক ঘাঁটিতেও জয় পেয়ে রাজ্যের নেতৃত্বে উঠে এলেন তিনি।